শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালবেলা ঘরের কাজকর্ম সেরে না এই জামাকাপড়গুলো কালকের কাচাকুচি করেছিলাম। তো সন্ধ্যাবেলা আমি তুলে রেখে দিয়েছিলাম এই সবার মধ্যে, সময়ই হয়নি জামাকাপড়গুলো ভাঁজ করা। আর তাছাড়া সারাদিন সংসারের কাজকর্ম সেরে আর রাতে কিন্তু ভালো লাগেনি জামাকাপড়গুলো গুছাতে। তো বসে পড়লাম জামা কাপড়গুলো গুছাতে। তো যখনই আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে বসি তখনই আমি একটা মাথায় চিন্তা করি যে কোথায় জামা কাপড়গুলো রাখবো। তো ভেবে ভেবে আজকে দেখো একটা জায়গা পেয়েছি, যে প্লাস্টিকের গামলাটা ছিল আমার, তো চারিদিকটা না একটু ভেঙে ভেঙে গিয়েছে, বাসন নিয়ে যেতে গেলে মানে ভাঙাটা আরও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভাবলাম এই গামলাটার মধ্যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই, তো এদিক ওদিক পড়েও যাবে না, তো ভালোই হবে। তো বরমশাইয়ের জামা কাপড়গুলো এই গামলার মধ্যে রেখে দেবো এখন থেকে। তো সোপারার এক সাইডটা আমি পরিষ্কার করে নেবো, আর যে জামা কাপড়গুলো ছিল দেখো সবগুলো কিন্তু আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। বরমশাই ঠিকই কাঁচা জামা পরে, কিন্তু জামা কাপড়গুলো মানে যত্ন করে রাখতে জানে না। তো অন্যের ওপর ভরসা তো হলে যা হয়, তো যদি নিজে জামা কাপড়গুলো কাচতো তখনই বুঝতে পারতো জামা কাপড় মর্মটা কী। তো কাচতে ধুতে এটা কিন্তু খুবই কষ্ট হয়। তাছাড়া দেখো পুকুরের জল নেই, কলের জল পাম্প করে ধুতে কিন্তু ভীষণই সমস্যা হয়। তো এখন তো আমাদের বাড়িতে কল হয়েছে, তো আগে যখন আমি জামা কাপড়গুলো কাচতাম তো আমাদের ওই যে মোড়মাথা খাবার জলের কল, তো সেখানে গিয়ে দুপুরবেলা কিন্তু জামা কাপড়গুলো কেচে আসতাম। তখনও বোঝেনি জামা কাপড়ের মর্মটা, তো এখন আর বুঝবে কী করে জামা কাপড়ের মর্মটা? যে যে করে সেই একমাত্র বুঝতে পারে। তো আমি মাঝে মাঝে রেগে গেলে বক বক করে থাকি, তো কিন্তু মানে সেই কথাটা ইগনোর করে মানে ওর মতো ও যেমন চাই তো সেইভাবেই ও জামাকাপড় পরতে ভালোবাসে। তো জামাকাপড় পরার পরে সেই জামাকাপড়গুলো একটু হাওয়ায়ও দেয় না, তো ছুঁড়ে এসে এই ছোপার মধ্যে ফেলে রাখে। তো সেই জামাকাপড়গুলো আমিই কিন্তু তুলে কাচাকুচি করে থাকি। আবার শুধু এ বাড়িতে না, ওই বাড়িতে জামাকাপড়গুলো খুলে আবার রেখে দিয়ে আসি, খুঁজে খুঁজে কিন্তু জামাকাপড়গুলো কাচতে হয়। তো দেখো তারপর দেখো আমি জামাকাপড় গুছিয়ে তো ঝাঁটপাট দেওয়া হয়ে গিয়েছে, বিছানাটাও গুছানো হয়ে গিয়েছে। তো বিছানাটা গুছানোটা শেয়ারটা করতে পারলাম না, তো কারণ প্রায় তো তোমাদের সাথে শেয়ার করি বিছানাটা গুছাই। তো এখন দেখো আমি ভাতের হাঁড়িটা মানে নিয়ে বসে পড়েছি চালটা ধোয়ার জন্য। তো চালটা বের করে নিয়েছি, অল্প পরিমাণ চাল বার করে নিয়েছি, যেহেতু বরমশাই আর মেয়ে খাবে, তো এর জন্য দেখো। তো চালটা নিয়ে গিয়ে দেখি তো পান্তা রয়েছে, চালটা আর ধুলাম না। তো চালটা আবার রেখে দিয়ে দেখো পান্তাগুলো ধুয়ে নিচ্ছি। তো পান্তাটা দেখলাম একদমই ভালো আছে, তো মেয়েও পান্তা ভাত খেতে ভীষণই ভালোবাসে। তো ভাবলাম ভাতটা একটু পরে করে নেব, তো পান্তা ভাতটা আমি ধুয়ে রেখে দিই মেয়ে খাওয়ার জন্য। তো ভাবলাম পান্তা ভাতের সাথে একটু আলু ভাজাও করে নেব, মেয়েও ভীষণ পছন্দ করে আলু ভাজাটা। তো পান্তাটা ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। পরে কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে বলেছিল আমি আজকে স্কুলে যাব না, তো ও স্কুলে যায়নি। তো মাদের বাড়ি কিন্তু পালিয়ে চলে গিয়েছিল, তো ওর আর পান্তা ভাতটা খাওয়া হয়নি। দুপুরবেলা বরমশাই পান্তা ভাতটা খেয়েছিল আলু ভাজা দিয়ে। তো এই গরমের সময় পান্তা ভাতও খেতে ভালো লাগে ভীষণ। আর ফ্রিজের মধ্যে ভাতও আছে একটা ছোট্ট হাঁড়ির মধ্যে এক হাঁড়ি, তো ভাতটাও গরম করে দেবো ভেবেছিলাম দুপুরবেলা। তো যাই হোক বরমশাই যেহেতু বললো পান্তা ভাত খাবে, তো আমার আর কোনো চিন্তা নেই, যেহেতু এখন গ্যাসটাকে যতটা সাশ্রয় করতে পারবো তো ততটাই আমার পক্ষে ভালো। যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেলে খুবই সমস্যার মধ্যে পড়তে হবে আমার রান্না করার জন্য, কারণ রান্না করতে গেলে আমার ওই বাড়িতে যেতে হবে, দোকান বন্ধ করার পরই তারপরে কিন্তু আমার রান্না করতে যেতে হবে। আমাদের এদিকে তো কোনো দোকানে মানে গ্যাস পাওয়া যাচ্ছে না, আমি যেহেতু মিনি গ্যাসে রান্না করি, তো আমার এটা না বুক করে গ্যাস নেওয়ার কোনো হয় না। তো দোকান থেকে গ্যাসটা ভরে নিয়ে আসতে হয়। তো সেখানে মানে 2-3টে দোকান থেকে বারবার করে তোমাদের দাদাভাই কিন্তু ফিরে আসছে, মানে কোথাও গ্যাস নেই। এমনকি আমাদের ফুচকা বাজারেও গ্যাস শেষ হয়ে গিয়েছে, জানি না কীভাবে ফুচকা ভাজা হবে। কাঠে হয় কিন্তু কাঠে ভীষণই সমস্যা হয়। যাদের ভালো রান্নাঘর থাকে তখনই মানে ফুচকাটা ভালো ভাজা যায়, তাছাড়া আমাদের রান্নাঘর ভালো তো নেই। তো দাবার মধ্যে তো উনুন জ্বালিয়ে ফুচকা ভাজতে গেলে ভীষণ ঝামেলা, আর শাশুড়ি মার কথা শুনতে শুনতে না মানে অবস্থা খারাপ হয়ে যাবে। মানে আমি কথা শুনতে নারাজ, আমি কারোর কথা শুনতে পারবো না। তো যে থেকে এখানে এই সংসারে এসে পড়েছি সেই থেকে শাশুড়ি মার কটু কথা শুনতে শুনতে মানে আমার এই 10 বছর কেটে যাচ্ছে, আর জানি না আরও কত বছর শুনতে হয়। আমি কিন্তু কথাটা অন্যায় না করেও খারাপ খারাপ কথা কিন্তু
আমার শুনতে হয়। তো কিছু করার নেই, অন্যায় না করেও সেই কথাটা কিন্তু আমি চুপচাপ শুনে নিই, কোনো উত্তর দিই না, কারণ আমি উত্তর দিতে পছন্দ মনে করি না। তো যখন মানে কথাগুলো শুনতে একদম অন্যরকম হয়ে যাচ্ছে তখনই আমি উত্তরটা দিয়ে থাকি। সবসময় আমি কথা ধরি না আর কথার মধ্যে উত্তর আমি দিই না, কারণ আমার ঝগড়াঝাটি পছন্দ না। ছোটোবেলাতে দেখে আসছি আমার মা বাবার মধ্যে কোনো দিন ঝগড়া হয়নি। তো আমাদের পরিবেশটা খুবই শান্ত ছিল, একদম অন্যরকম। তো ঝগড়াঝাটি পছন্দ হয়, করি না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে টুকটাক ঝগড়াঝাটি হয়েই থাকে, সেটা আধ ঘন্টার জন্য 10 মিনিটের জন্য, তারপর কিন্তু আমাদের আবার দুজনকে কথা বলে থাকি। তো যাই হোক, দেখো এখানে আমি আলুটা ভাজছিলাম, তখন বড়মশাই বাজার থেকে এসে মাছ নিয়ে এসছে। তো মাছটা বললো ধুয়ে নেওয়ার জন্য, আর আমাদের এখানে এতটা মাছই হয়েছে কী বলবো তোমাদেরকে। তো ফিনাইল দিয়ে দিয়ে আর পারছি না, মাছি যেন চারিদিকে সকালবেলা উড়ে উড়ে বেড়াচ্ছে তক্তা থেকে, আর ঘরের মেঝে একদম পুরো ভর্তি। তো ওখানে বসেই মাছটা ধুয়ে নিলাম। তো আবার কল থেকে 1 বালতি জল এনে দুবার মাছটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো মাছটা দু জায়গায় রেখেছি, মাছের পেটিগুলো আলাদা রেখেছি, আর মাছের দাগা আর মাছের মাথাটা কিন্তু আলাদা রেখেছি, আর মাছের তেলটাও আলাদা রেখেছি। পেটিগুলো আলাদা রাখার কারণ হলো, মেয়ে না কয়েকদিন ধরে বলছে এই যে মাছের পেটি ভাপা বানিয়ে দিতে। তো ভাবলাম কলা পাতা এনে পরে আমি ওকে বানিয়ে দেবো। তো মাছের পেটিগুলো আলাদা করে রাখলাম, আর বড়মশাই মাছের পেটিগুলোও বেশ বড় বড় করে কাটিয়ে এনেছে, তো খুবই ভালো হবে। তো সমস্ত মশলা মাখিয়ে কলা পাতার মধ্যে মানে বেঁধে আর কিন্তু তেল দিয়ে কড়ার মধ্যে ভাজতে হবে। তো ও এটাই খাওয়ার জন্য মানে বায়না করছে, যেহেতু ফোনে দেখেছিল। আর একবার আমিও কিন্তু বানিয়ে দিয়েছিলাম, মেয়ে আর বড়মশাই বেশ মজা করে খেয়েছিল। আর বড়মশাই দেখো সবজি এনেছে, তো বেগুন এনেছে 10 টাকা করে কিলো, আর আমার জন্য 3টে পেয়ারা এনেছে, আর মাছটা আর কিছুই বাজার আনিনি। তো যেহেতু ঘরে লাউও আছে, টমেটোও আছে, কাঁচা লঙ্কা আছে, তো ধনেপাতা তো চাষ করার আছে, তো আর কোনো কিছু কেনার প্রয়োজনই নেই, যেহেতু আমার দোকানে আছে সমস্ত আলু, পেঁয়াজ, আদা, রসুন, ডিম সবই আছে, তো কোনো জিনিস কিনতে হলো না। তো আলুটা ভাজার পর মেয়ে বলছে আমাকে ডিমের পোচ বানিয়ে দাও। আমি বললাম তাহলে তোমাকে 2টো ম্যাগি বানিয়ে দিই। বললো হ্যাঁ ম্যাগি বানিয়ে দাও। মেয়ে ভীষণই ম্যাগি পছন্দ করে, তো ম্যাগিটা বানিয়ে দিয়েছি। সামান্য মানে 2টো ম্যাগির মধ্যে একটা মশলা অ্যাড করেছি আর ঝোল ঝোল করে বানিয়ে দিয়েছি। আর মেয়ে বলছিল আজকে ডিমের পোচটা নাকি খুবই গোল হয়েছে, খুবই পছন্দ নাকি ওর। তো তারপর সারাদিনটা কোনো মতে কেটে গিয়েছে, মেয়ে ওই বাড়িতে চলে গিয়েছিল, সারাদিন বাড়ি আর আসেইনি। তো দুপুরবেলাটা কোনো রকম বড়মশাই পান্তা ভাত খেয়ে তো দিনটা কাটালো, আর আমি খেয়েছিলাম ওই ফল খেয়েছিলাম, আর কিন্তু কিছুই খাওয়া হয়নি। আর বিকেলবেলা যখন হাঁটতে যাচ্ছিলাম তো চানা কিনেছিলাম জানো তো, তো ওই চানা অল্প একটু খেয়েছিলাম। তো তারপর দেখো সন্ধ্যেবেলা এসে দোকান খুলেছিলাম, আর লাউটা কাটলাম বসে বসে। তো লাউ কাটাটা তোমাদেরকে দেখানো হলো না। তো লাউটা এনেছিল, লাউটা একদিকে কালো কালো দাগ, তো লাউটার বেশিরভাগ অংশ কিন্তু ফেলা গিয়েছে। তো তারপর আমি এখানে নিয়েছি মুগের ডাল আর মুসুরির ডাল, বেশ অনেকটা পরিমাণ। তো বেশি করে বানিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে, যখনই খাবো গরম করে খেয়ে নেব। তো এখন এই চিন্তাটা করেছি, যেহেতু গ্যাসটাকে আমার সাশ্রয় করতেই হবে। তো এখানে দেখো প্রেসার কুকারের মধ্যে লাউ আর ডালটা নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে 1 থেকে 2টো সিটি দিলেই কিন্তু ডাল